আমাদের ভাইয়েরা সবসময় বলেন, কখনো পক্ষে বলেন কখনো বিপক্ষে বলেন, সুবিধা যেদিকে পান সেদিকে দেখে বলেন। এই সরকারকে কিন্তু ওনারা বারবার অনির্বাচিত সরকার বলেছেন এবং এখনো তো পররাষ্ট্র বলি, এখনো তো বলি মান্নান, এখনো নিরাপ- বলি, নি- এখনো বলি। নিরাপত্তা। হ্যাঁ, এখনো বলেন, আবার তাদের পরে আস্থা রেখেই আপনারা মানে সেই নির্বাচন তাকে করতে না চান। এটার এই বিকল্প আমার মনে হয় করার যে কিছু আমার নেই মনে হয় যে মান্নান। হ্যাঁ, এই তর্কটা একটু হ্যাঁ, আলাদা। এটার বিকল্প কিন্তু কিছু কিন্তু নেই। কিন্তু তুমি এই যদি তর্কটা এখন এই হুম, সরকারকে বাদ দাও, তাহলে বাংলাদেশের না না গণতন্ত্র, সরকার মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে? না 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 অতএব হেলাল ভাই, য- হেলাল ভাই, আমার কাছে মনে হয় যে যুক্তি নিয়ে কথা বলতে মনে হয় হবে। যে এই তর্কটা আমরা একটু যখন একটু সামনের দিকে যাব তখন বলবো। কিছু প্রশ্ন আপনাদের জন্য কমন রয়েছে, সেই প্রশ্নগুলি আমি একটু করে আমি দিই। আমি মনে করি জি যে ডক্টর মান্নান। এখানে বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত হুম, আসামিদের ব্যাপারে আলাপ আলোচনা থাকার প্রয়োজন ছিল। না সেটা তো, বাংলাদেশ যে জুলাই সেটা তো গণ আপনি আগেই বললেন অভ্যুত্থান, যে সেই এই আলোচনাটা হয়েছে রক্তাক্ত, কিনা আমরা তো উনারা আসলে হ্যাঁ, জানবো। তা কিন্তু অনেকগুলো বিষয়ে তো কথা বের হচ্ছে, কিন্তু এরকম বিষয়ে কোনো কথা আমরা দেখি নাই। ওকে, আমরা একটু হেলাল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে দুইটা লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে কি শর্তে, সেটা আসলে মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব আশিক চৌধুরী ছাড়া আমরা কেউ জানি না, মানে আমি অন্তত জানি না, কেউ জানি না, এটা বলা ভুল, হয়তো হেলাল ভাই জানে, হয়তো মানান ভাই জানে। আমরা একটু হেলাল ভাইকে বলবো যে এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন সরকারের শেষ পর্যায়ে এখন। আমি আসলে, আপনি খালেদ ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে দুইটা বন্দর হুম, আপনার দুইটা বিদেশি প্রতিষ্ঠানকে যে ইজারা বা কন্ট্রাক্ট যাই বলেন দিল, এটা তো মনে হয় 30 বছরের চুক্তি, এরকম একটা কি মনে হয় চুক্তি হুম, হয়েছে, তাই না? হুম, তাহলে পরবর্তী সরকার এইটা কি মানতে বাধ্য, না পরবর্তী সরকার এটা রিভাইজ করতে পারবে? এই জিনিসটা খালেদ ভাই আমার কাছে জানা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই আপনার নির্বাচন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিদ্ধান্তটা আমার কাছে মানে সুবিবেচনা প্রসূত মনে হয়নি। এটার কারণ কি এইরকম হইতে পারে যে ওইখানে বিএনপি রাজনৈতিক যে শক্তি, সেই শক্তি দিয়ে ওই টার্মিনালগুলি পরিচালনা করার ক্ষেত্রে যেসব লোকবল বা ওইখানে যে টার্মিনালের মধ্যে যেসব যেগুলি বলা হয় আর কি, দুর্নীতি, চাঁদাবাজি বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অথবা সিস্টেমের যে লিকেজ, সেইটা পরিচালনা করে বলে বিএনপি একটু অখুশি নাকি, মানে। না না, অখুশি না। আমি আমি আমার কথাটা আপনি বোঝেন যে এটা সরকার আপনার লিজ দিয়েছে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে। হুম, সুতরাং এই লিজে আমাদের দেশের লোকের কি লাভ হবে, কি ক্ষতি হবে, এই তথ্য আচ্ছা উপাত্ত আমার জানা নেই। আচ্ছা, এইবারে আমি আমি পরিষ্কার, বলছি যে এই পরিষ্কার সরকার যে মানে এটা তথ্য সরকার এটা। বিবেচনা প্রসূত হয়নি। এটা উচিত ছিল একটা নির্বাচিত সরকার আসার পরে তিনি সিদ্ধান্ত নিতেন, তাহলে জনগণের সিদ্ধান্ত হতো। এখন লাভ যদি কোনো কিছু হয়েই থাকে, তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে। আহ, এখানে তো বিএনপির বা অন্য দলের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি একটু ডক্টর মানান এই প্রসঙ্গে আপনাকে জানতে চাইবো যে লালদিয়া টার্মিনাল 30 বছর, পানগাঁও 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান একটি এবং সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান একটি। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, পানগাঁও এবং। দেখেন, এ ব্যাপারে আমাদের দলীয় অবস্থান পরিষ্কার করা হয়েছে। হুম, সেখানে জামাতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটা আমরা আগেও একটি বিষয়, স্পর্শকাতর বিষয় ছিল, হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল। আমরা সে বিষয়েও আমাদের অবস্থান ব্যক্ত করেছি। বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতাকেই সবার আগে আনতে হবে। এরপরে যদি এই চুক্তির মাধ্যম দিয়ে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয়, সেই বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করে সবার মতামত নিয়ে করলে এটা সুন্দর হতো। উম, সবার মতামত নিয়ে এটা করলে এটা সুন্দর হতো, তার মানে যে এই সরকার না, আসলে আমরা উদ্বেগের কথা কিন্তু জানিয়েছি, মানে আমাদের আপনারা কি দলীয়ভাবে মনে এটার করেন যে ব্যাপারে মানে উদ্বেগ জানানো মানে হয়েছে। আপনার কাছেই জানতে চাইতেছি যে দলীয়ভাবে আপনার উদ্বেগের কথা জানিয়েছেন, আপনার কাছে কি মনে হয়, হেলাল ভাই সরাসরি বললেন যে এই কাজটা আসলে এই সরকার না করা উচিত হতো, আপনারাও কি সেরকমই মনে করেন কিনা যে একটা নির্বাচিত সরকার হ্যাঁ, সেরকম মনে করার কারণেই এই উদ্বেগটা জানানো হচ্ছে, না হলে তো আমরা বলতাম যে না, ঠিকই করেছে। ওকে, এই প্রশ্নটাও আমি একটু ডক্টর মানান আপনাকে দিয়ে। আমি একটু খালেদ ভাই, আমি একটু কথা বলি। জি দেখেন, হেলাল ভাই। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি শুধু উদ্বেগই প্রকাশ করি, আমরা একটা হুম, সমস্যার কথা বলি, যদি সলিউশন না দেন, হুম, তাহলে আপনি দেশটা চালাবেন কি করে? হুম, আমরা দুটো বন্দর আপনার ইজারা বা লিজ দেওয়া হলো, হুম, আমরা কিন্তু বললাম যে এইটা সরকারের উচিত হয়নি, আমাদের রাজনৈতিক সরকার দেওয়া উচিত ছিল। আর এইটা এবং কিভাবে এই বন্দরগুলো চালানো উচিত, এর একটা সমাধান দেওয়া উচিত। আপনি শুধু উদ্বেগ প্রকাশ করবেন, সুপারফিশিয়াল কথা বলবেন, তাইলে কিন্তু আপনি সরকার চালানোর যে অভিজ্ঞতা, আ, আ, যে মানে আপনাদের যে নেই,
তার কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যাবে। সুতরাং আগামীতে সরকারটা আমাদের চালাতে হবে। আমরা বলেছি যে জাতীয় সরকারের কথা, অর্থাৎ সরকারে যে আপনারা থাকবেন না তাও কিন্তু না। সুতরাং কথা যদি আপনি সুপারফিশিয়াল বলে যান যে উদ্বেগ না না প্রকাশ না, করছি, আমার মনে তাহলে কিন্তু আমার মনে না খালেদ ভাই, আমি একটু বলি। জি সেটা হচ্ছে যে আমাদের উদ্বেগের ভাষা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটাকে তো বুঝতে হবে। উদ্বেগ কখন প্রকাশ করে? যখন মানুষ সেটা অ্যাকসেপ্ট করে না, এটা অ্যাকসেপ্ট করতে চায় না। আসলে আপনাদের যেটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটা একটু দেখতেছিলাম, সেটা একটু সফট মনে হয় কিনা, মানে ডক্টর মান্নান, আমার কাছে মনে হয় যে জামায়াত যেটা খারাপ মনে করে সেটার ব্যাপারে কিন্তু আসলে সে দৃঢ় অবস্থান নেয়, আর যেটার ব্যাপারে সে একটু মানে ইউ নো বেটার দেন মি অ্যাকচুয়ালি, আমি শিওর যে আপনি আচ্ছা, বিএনপি কে কোনো কর্মসূচি দিয়ে না কর্মসূচির প্রসঙ্গে আমি আসতেছি না। বিএনপি না বিএনপি তো দুজন খালেদ ভাই সমস্যা আমি একটু মান্নান বলি, জামাত আসলে এখন একটা রিফর্মিস্ট দলে পরিণত হয়েছে, এই জন্য আর কি কথাগুলো এখনো ক্লিয়ার না কিন্তু হেলাল ভাই জামায়াতকে গালি দেওয়া যত সহজ রিফর্মিস্ট বা অন্য ফর্মিস্ট বইলে, আচ্ছা গালিটা ভালো যত বলা রিফর্মিস্ট যত বলা সম্ভব, ভালো একজন রিফর্মার মানে ভাইরা এই রিফর্মটা মেনে নিতে পারছে না, কিন্তু বিএনপি অনেক কষ্ট হচ্ছে ভাইদের। আচ্ছা ঠিক আছে, আমি অন্য প্রসঙ্গে আসি, আমি আরেকটা প্রসঙ্গে আসি, এটা খুবই ভালো যে এই একটু গণভোট প্রসঙ্গে একটু কথা বলি, যে গণভোটে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে। আমি একটু ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে জানতে চাই, এই নিয়ে দলের কোনো প্রচারণা থাকবে কিনা, থাকলে হ্যাঁ কি না, কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ সারা দেশের ভোটারদের? ডক্টর আব্দুল মান্নান। এটা তো সুস্পষ্ট। আমার মনে হয় আমাদেরকে এই প্রশ্ন করাই অবান্তর যে আমরা কিসের পক্ষে নিব। আমাদের এতদিনের কর্মকাণ্ডই জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কি হার পক্ষে থাকবো। আমরা এই সংস্কারের পক্ষে, এই সংস্কারের জন্যই আমরা সবচেয়ে বেশি আন্দোলন করেছি। যারা এই 5ই আগস্টের পরে 7 তারিখে নির্বাচন চেয়েছে, যেনতেন ভাবে নির্বাচন চেয়েছে, ইন্ডিয়া নির্বাচন চেয়েছে, আওয়ামী লীগ নির্বাচন চেয়েছে, অন্যরাও নির্বাচন চেয়েছে রিফর্ম ছাড়া, তারাই বরঞ্চ এটাকে বাধাগ্রস্ত। ইতিমধ্যে আমাদের বন্ধুরা রিফর্মটা যেভাবে সেট করা হয়েছে, গরম করে ফেলেছে রিফর্মটা যেভাবে সেট করা হয়েছে, হ্যাঁ আমরা ওইটা বুঝতে পারতেছি, এটা জামায়াত একটু খুশি হয়েছে গণভোটটায়, কিন্তু আমরা খুশি হচ্ছে না ভোট, কিন্তু ইতিমধ্যে আমাদের ভাইরা প্রচারণা না ভাইদের প্রচারণা বাদ দিলাম, মানে রিফর্মটা যেরকম 4টা ইয়ার একটা প্যাকেজে আসছে, সেই প্যাকেজটা আপনারা ঠিক মনে করতেছেন, মানে ইটস ওকে? প্যাকেজ তো এখন যেভাবে আসছে, এই প্যাকেজটাকে আমরা আরো কিছু যদি এই প্যাকেজের ভিতরে ঢুকাই দেওয়া যেত তাহলে রিফর্মটা আরেকটু সুন্দর হতো। ওকে পরিষ্কার। জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, আপনারা সেরকমই চাইছিলেন হেলাল ভাই, এই নিয়ে দলীয় প্রচারণা থাকবে কিনা, আপনারা হা নাকি না, কোন দিকে ভোট দিতে বলবেন দলীয় কর্মী সমর্থক সহ দেশের ভোটারদের? যে আমি প্রথমে একটা কথা বলতে চাই যে জাতীয় নির্বাচন গণভোট একদিনে হবে, এটা আমরা চাইছিলাম, এটা ঠিক, কিন্তু আমরা চাইছিলাম এই জন্য সরকার করছে, এই কথাটা কিন্তু ভুল। আমাদের সাথে আরো রাজনৈতিক দলও চাইছিল। এটা কাকতালীয়, তাই না? না আমি বলছি যে পলিটিক্যাল মেসেজটা দেখেন, আমরা একারা চাই, আরো রাজনৈতিক দলও চাইছিল, শুধুমাত্র জামাত এবং 5 দল, মানে জামাতের নেতৃত্বে যে 5টা দল, এবং এনসিপিও কিন্তু চাইছিল। 5টা না 8টা ভাই, একটু ভুল বলছেন। আচ্ছা 8টা ধরলাম, 10টা, কিন্তু মেজরিটি দল চাইছিল যে নির্বাচন এবং মেজরিটি মানে সংখ্যা, মানে ইন টার্মস অফ নাম্বার, এটা ঠিক। আপনার সবাই চাইছিল যে একদিনে যেন নির্বাচনটা হয়, এবং তার কারণ হিসাবেও বলছিল যে ভোটের টার্ন ইন কত হবে, টার্ন আউট কত হবে, তারপরে আপনার সাশ্রয়, এইসব কারণ বলা হয়েছিল। এখন আপনি বলছেন যে না ভোট এবং হা ভোট, মান্নান বলার চেষ্টা করছে যে আমাদের কোনো একজন এমপি প্রার্থী ফারুক ভাই খুব সম্ভব, তিনি মনে হয় ওই যে ফেসবুকে একটা নিউজ আসলো, আমি জানি না এটা উনি বলছেন না এআই জেনারেটেড, যদি উনি বলেও থাকে, তারপরে আমি বলছি দেখেন, আমি যেমন ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে, যে এই জুলাই সনদ এটা যেন হা ভোট হয়, এটা আমি পক্ষে। এখন আরেকজনকে যে না হলে আপনি তাকে কিন্তু ভর্ৎসনা করতে পারেন না। পার্টিগতভাবে আপনাদের অবস্থানটা কি? আমরা হেলাল ভাইকে একটু জানতে চাই যে আপনারা ক্যাম্পেইন করতে জুলাই সনদটা, আপনি দেখেন জুলাই সনদটা এই যে লেখা সরলীকরণের ক্ষেত্রে এবং এই যে লেখার ক্ষেত্রে বিএনপির কত বড় অবদান, আমরা কত একাডেমিক বক্তব্য দিয়ে জুলাই সনদটাকে ঠিক করেছি, আমরা সবাই স্বাক্ষর করেছি, মান্নানদের দল তো বলেছিল স্বাক্ষর করবে না, তারাও স্বাক্ষর করেছে। অর্থাৎ এই সনদ হা ভোটে জয়যুক্ত করার জন্য তো আমাদের এই দলের এত তোড়জোড়। সুতরাং কেউ যদি বলে যে না ভোট দিতে হবে, এটা তো বিএনপির বক্তব্য ধরে নিতে পারে না। কিন্তু হেলাল ভাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে
মান্নান ভাই এটা বলতে পারলেন যে আমরা তো হায়ের পক্ষেই থাকবো, কারণ এটা পুরোটাই আমি তো আমাদের বললাম দাবি। আমি হায়ের পক্ষে, আমি সেটা তো আপনি বললাম ব্যক্তিগতভাবে বলছেন হেলাল ভাই, আমি যতদূর মনে না করতে পারি। আমি দলীয় ভাবেও বলছি, দলীয়ভাবে খালেদ কি ভাই, দলীয় বিএনপি ভাবে এটা বলছি। বলছে যে এটা হা ভোট দিতে? দেখেন বিএনপি দলীয়ভাবে বলছে কিনা, অর্থাৎ জনাব তারেক রহমান বলছে কিনা যে আপনারা হা ভোট দেন? না শুনেন, আমরা এই জুলাই সনদটা তৈরি করার ক্ষেত্রে আমাদের অবদানটা আপনি দেখেন, অনেক অর্থাৎ বেশি আমরা তো অবদান। হায়ের পক্ষেই থাকবো, হুম। আমরা তো হায়ের পক্ষেই থাকবো, দলের স্ট্যান্ডও হায়ের পক্ষে। জি, আমাদের একজন নেতা হয়তো কিছু বলেছে, জি। এটা আমি বলছি ডেমোক্রেসির বিউটি, কিন্তু দলীয়ভাবে আমি মনে করি যে আমাদের দল এই জুলাই সনদে হায়ের পক্ষে, এবং গণভোট অনুষ্ঠানে যাতে মানুষ হায়ের পক্ষে ভোট হেলাল দেয় ভাই, সেই জন্য আমরা প্রচার হেলাল ভাই, করছি। হেলাল ভাই, আমি আপনাকে বলি, আপনার বুদ্ধি, অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ড সবই আমার থেকে অনেক 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 গুণ বেশি। রাজনৈতিক কর্মকাণ্ড তো আমার জিরো, বুদ্ধি অভিজ্ঞতা আপনার অনেকখানি বেশি। আপনি শুধু আমাকে এইটা বলেন যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের প্রধান উপদেষ্টা এই গণভোটের মধ্যে কোন প্রশ্নগুলি থাকবে, কিভাবে হবে সেটা সে বলছে। আমরা কি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা শুনছি যে আপনারা গণভোটে সবাই হা ভোট দেন? দেখেন খালেদ ভাই, আমি একটা কথা বলি, হুম। গণভোটের অনেকগুলো কোশ্চেন ছিল, হুম। সেটাকে সরলীকরণ করে একটা প্রশ্নে আনসার 4টা সাবসেকশন আছে। জি। এই 4টা সাবসেকশনের মধ্যে আমি দেখলাম যে 3 নাম্বার যে সেকশনটা, সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত, 30টা বিষয়ে আমরা ঐক্যমত, এইগুলো আপনার অটোমেটিক্যালি আপনার পাশ হয়ে যাবে। হুম। আর যেসব বিষয়ে আমাদের মৌলিক সংস্কারের করতে হবে, রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচিতে, নির্বাচনী কর্মসূচি থাকবে, যে দল সরকার গঠন করবে সেটা পাশ করবে। সুতরাং এই 4টা সাবসেকশনের অনেক ধোঁয়াশা আছে, কিন্তু তারপরও গণভোটটা হচ্ছে কেন, এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। গণভোটটা হচ্ছে কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, না জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় আপনি এই জন্য আমাকে, কারো প্রতি কারো বিশ্বাস হেলাল ভাই, ছিল না, আপনি এই আমাকে, বিশ্বাস অবিশ্বাস থেকে গণভোট হচ্ছে। হেলাল ভাই, সুতরাং আমরা এই গণভোটের পক্ষে, আমরা স্পষ্ট করে বলছি জনগণকে যে আপনারা গণভোটের পক্ষে আমাদের অবস্থান, না কারণ হেলাল ভাই, একজন গণভোটের আরেকজনকে পক্ষে, বিশ্বাস করে না। গণভোটের পক্ষে যে আপনারা অবস্থান নিয়েছেন সেটা প্রায় 2-3 মাসের পুরনো কথা। আমি যেটা জানতে চাইতেছিলাম যে গণভোটের পক্ষে মানে কোথায়, মানে আপনারা তো রাজনৈতিক নেতা, আপনারা তো দল সাধারণ মানুষকে পথ প্রদর্শন করবেন, আমরা হ্যাঁ ভোট দিব না না ভোট দিব সেইটা বলতে আপনারা বলবেন কিনা বা কি বলতেছেন সেটাই শুধু জানতে চাই। এটা আমরা জনাব আজিজুল বারী হায়লালের কথা শুনলাম যে তিনি বলতেছেন যে আমি হ্যাঁ ভোট দিতে চাই বা হ্যাঁ ভোট না দিতে বলবো, আপনাকে, কিন্তু বিএনপি জি কি বলবে সেটাও আমাদের একটু জানা দরকার না? আপনাকে তো বললাম যে 4টা সাবসেকশন, হুম। এটা কিন্তু জনগণ এখনো এই বিষয়টা অত উপলব্ধি করে উঠতে পারেনি। আমরা জনগণকে বুঝাইতে হবে আমাদের, এবং সরকারেরও উচিত যে এই জিনিসগুলো ইন ডিটেলস বলা, এবং বিএনপি দেখবেন যে আমরা জিনিসগুলো আরো মানুষের কাছে সহজবোধ্য করে তুলবো, এবং তখনই আমাদের আচ্ছা, পার্টির থেকে অফিসিয়ালি হয়তো এই বক্তব্য আচ্ছা, আসবে। হ্যাঁ খালেদ দিবেন ভাই, না দিবেন? জি মানান ভাই বলেন। জি হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। মানান না, ভাই অল্প করে যদি বলেন, আমাদের অনেক প্রশ্ন না, আছে আসলে। আমরা আমরা কিন্তু ইসিতে যেও আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করা হয়েছে, গণভোটের পক্ষে ইসির প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না। কাজেই একই দিনে ভোট হলে তো এ ব্যাপারে ইসিকে অবশ্যই কার্যক্রম পরিচালনা করতে হবে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে, টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়াতে এগুলোকে মানুষের সামনে আনতে হবে। আর বিএনপি আসলে দলীয়ভাবে এটার প্রচারণা চালাবে কিনা হা ভোটের পক্ষে, এই বিষয়টা কিন্তু হেলাল ভাই ক্লিয়ার করেন নাই। জামাতে মান্নান, তোমরা কি চালাচ্ছ? আমরা চালাচ্ছি তো, আমরা আছি, না জনগণ না বিশ্বাস করে না না, আমরা এটা করব। আমার কাছে আমি মনে হয় দেখি আমরা না। আমার কাছে মনে হয় আমরা অন্য একটা প্রসঙ্গে এখন যাই। আমরা আমি তো অন্য একটা দেখিনি দল, এখনো। অন্য একটা দল কি করবে না করবে সেটা নিশ্চয়ই আমি আমরা দেখতে এখনো পারবো। দেখিনি তো। আমরা একটু দেখতে পারবো, যে কারণ ইলেকশন সামনে আসলে আরো অনেকগুলি বিষয় আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমরা একটি প্রশ্ন এখন মানান ভাইকে দিয়ে শুরু করতে চাই যে মানান ভাই, শেখ হাসিনা বিরুদ্ধে রায়ের দিন 32 নম্বরে যারা গিয়েছিল তাদের প্রতি আপনাদের সমর্থন আছে, নাকি পুলিশ সেনা সদস্যরা অনেকটা বল প্রয়োগ করে যে তাদের ঠেকিয়ে দিল তাদের প্রতি আপনার সমর্থন? এই বিষয়ে দলীয় অবস্থান কি মানান ভাই যদি একটু বলতেন। দেখেন, আমাদের মানে অবস্থান সব সময় দেশের আইন এবং দেশের শৃঙ্খলা এটার পক্ষে, এবং আমরা মনে করি যে দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা আছে, সেই স্থিতিশীল অবস্থাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখানে আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যেরকম সবার সহযোগিতা প্রয়োজন, আবার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার স্পিরিটকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারা, বুঝতে না পারা, তাদের পরে যে স্টিম রোলার চালানো এবং ফোনে সুস্পষ্টভাবে বলা এরা শিবির, এদেরকে শায়েস্তা করতে হবে, এই যে আরো ফোর্স দেন, এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা অ্যালাউ করি না, আমরা এটা সমর্থন করি না। বরং এই জায়গায় এসে প্রশাসন, জনগণ
এবং জুলাই স্পিরিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। উত্তরটা যদি একটু পরিষ্কার করতেন, মানে 32 নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন? শোনেন, 32 নম্বর জনগণের স্পিরিট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটাকে আমি কিন্তু একটা দলীয় অবস্থান দিয়ে আমরা দমিয়ে রাখতে পারবো না। না, আমি জনগণের এই আকাঙ্ক্ষাকে আমি আপনার অবস্থানটা জানতে রেসপেক্ট করতে চাইতেছি হবে। যে জামাত ইসলামী কি ওটা সমর্থন করে, ওটা ভাঙতে যাওয়াটা? জামাত ইসলামী কোনো কর্মসূচি ঘোষণা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এরকম কোনো কর্মকাণ্ড পরিচালনা করে না। যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? যারা গেছিল তাদের সমর্থন করেন কিনা? খালেদ ভাই, জনগণের স্বতঃস্ফূর্ত স্পিরিটকে আমরা স্যালুট করি। জনগণকে আমাদেরকে তো জনগণকে নিয়েই কি আমাদেরকে চলতে হবে, কিন্তু প্রশাসনের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক মনে হয়েছে। মানে যেভাবে রাস্তার উপরে পিটিয়ে একবারে ফ্যাসিস্টের আমলে যেভাবে পিটিয়েছে, এটা অগ্রহণযোগ্য। ওকে, যারা এখানে গিয়েছিলেন তাদেরকে আপনারা স্যালুট করেন এবং সরকার যে তাদেরকে পিটিয়েছে সেটাকে আপনারা অগ্রহণযোগ্য মনে করেন? আমার মনে হয় যে আমার কথাটাকে একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক করে আমি ক্লিয়ারলি বলছি, আইন শৃঙ্খলা হাতে রাখা, আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা এসেছে, এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই। সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্পিরিটকে রেসপেক্ট করতে, যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো, তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো, কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে ব্যর্থ হয়েছে। আমি যতটুকু বুঝলাম যে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই, কিন্তু জনগণের উপরে পুলিশের বল প্রয়োগ ঠিক হয় নাই। ঠিক ছিল, পুলিশের যাওয়াটা ঠিক ছিল। এটা তাদের স্পিরিট, এটা তাদের আকাঙ্ক্ষা। ওকে, এটাকে সুন্দরভাবে ডিল করলে কিন্তু দুইটা জায়গায় এখানে দেশটা সুন্দরভাবে সরকার বল প্রয়োগ করছে, ওটা ঠিক হয় নাই। অবশ্যই ঠিক হয় নাই। যারা গেছিল তারা ঠিক, এবং যাওয়াটা ঠিক ছিল। না, তারা তো যেতেই পারে। যাওয়ার পরে আমরা যদি তাদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম, তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতো না। ওকে, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। যাওয়াটা ঠিক ছিল, কারণ এটা হচ্ছে স্পিরিট, আর সরকার যে বল প্রয়োগ করে তাদের স্পিরিট থেকে গিয়েছে, এটা তো কোনো দলের ডিসিশনে তারা যায় না। আপনার কাছে মনে হয়েছে যে সরকার জনগণের স্পিরিটের বিপক্ষে কাজ করেছে? ছোট করে যদি মাঝে মাঝে করতেছে, এই ঘটনায়, এই পার্টিকুলার ঘটনায় করছে তার বিরুদ্ধে, তাই এই পার্টিকুলার ঘটনায় সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন তারা এখানে জুলাই সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু নাই, কারণ সংশ্লিষ্ট জড়িত বলে তো কিছু নাই। আমরা দেখি যে এটা আসলে উপর থেকে অর্ডারগুলি আসে। হাওয়েভার আপনার বক্তব্য পরিষ্কার। উপর থেকে হলে কি প্রধান উপদেষ্টা বলবেন আপনি? আর কাকে বলবো? আর কাকে বলবো? না, এই জাতীয় জায়গা মনে হয় এভাবে মিন করে না খালেদ ভাই। তাহলে কি কোন পর্যন্ত, মানে শুধু মানে এটা তো পুলিশ প্রশাসনকেই বোঝানো হয়েছে। ওই জায়গাটা ডিসি, শুধু ওই জায়গাটা ডিসি, ওই জায়গার ডিসি তো তার বক্তব্য তো ভাইরাল হয়েছে, তিনি তো একবারে ক্লিয়ার। না, ওই জায়গাটা ডিসি এই অর্ডারটা দিবেন কার কাছ থেকে? পুলিশ কমিশনারের কাছ থেকে, আইজি? এটা ওনাকে জিজ্ঞেস করা উচিত, উনি কি উপদেষ্টা লেভেল থেকে? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে ওনার ইমিডিয়েট বস থেকেই উনি নিয়েছেন। আর ইমিডিয়েট বস ইমিডিয়েট বস তো এটা ডিএমপি কমিশনার ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, মানে ডিএমপি কমিশনার এটা ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত, সেটা তো ওনারাই বলতে পারবেন কোথা থেকে ডক্টর মান্নান, আমি যতদূর জানি এইসব ক্ষেত্রে সরকার প্রধানের বা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন তার সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারটা কোনোভাবেই একজন, কারণ এর আগের বার যখন 32 নম্বর ভাঙা হয়েছে সরকারের সিদ্ধান্তেই তখন কিছু বলা হয় নাই, এইবার সরকারের সিদ্ধান্তেই সেটা আটকানো হয়েছে। এটা হচ্ছে আমার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা সেখানে গিয়েছে, তাহলে আমাদের বোঝা উচিত ছিল যে জনগণের আকাঙ্ক্ষাও আমাদেরকে ঠিক রাখতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলাও ঠিক রাখতে হবে। আমার মনে হয় যে আপনারা যখন সরকারে আসবেন আপনারা নিশ্চয়ই বিষয়টা মনে রাখবেন। আমি একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে যাই। জনাব আজিজুল বারী হেলাল, আপনারা কি মনে করেন তাদের প্রতি আপনাদের সমর্থন আছে কিনা যারা ভাঙতে গিয়েছিল এবং যারা পুলিশ প্রশাসন সেনা প্রদর্শকরা অনেকটাই বল প্রয়োগ করছে? এর আগে আমরা কোনোদিন বল প্রয়োগ করতে দেখি নাই, হঠাৎ করে এই যে 32 নম্বর এখন অর্ধ ভাঙা প্রায় ভেঙে চুরে অবস্থায় আছে সেইটাকে রক্ষা করার জন্য এরকম বল প্রয়োগ করা মানে কি আসলে? আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু রাজনৈতিক ভাষায় দিতে চাই। মান্নান যেটা বললো সেটা হলো শ্যাম রাখি না কুদ রাখি, কারণ আমি দেখেছি যে আওয়ামী লীগের ভোটটা যে ভোটের মাঠে এখন টার্ম কার্ডে পরিণত হয়েছে সেইটা কিন্তু মান্নানের ভাষায় স্পষ্ট হয়ে উঠেছে। এই জন্য বলছি যে আমি রাজনৈতিক বক্তব্যটা দিতে চাই যে আপনি জানেন যে রাশিয়ার যখন আপনার পেস্ত্রোইকা এবং গ্লাসনোস্ট হলো
তখন লেনিন মতো মানুষের মূর্তি কিভাবে সরকার ভেঙেছিল, বা জনগণ কিন্তু ভেঙেছিল না। আপনি সাদ্দাম হোসেনের পতনের পরে তার মূর্তি কিন্তু ওই সময়ের এন্টারিম গভর্নমেন্ট সেটা ভেঙেছিল। ইভেন আপনি জানেন স্বাধীনতার পরে ইকবাল হলের নাম আমাদের সার্জেন্ট জহুল হক হলের নামে হলো। জিন্নাহ হলের নাম, জিন্নাহ কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠাতা, তার নাম পরিবর্তন হেলাল ভাই, হয়ে আমাদের হলো অনেক হলো প্রশ্ন আছে, আপনি যদি না, উত্তরটা আমি একটু বলি, জি এই প্রশ্নের উত্তর আমাকে এবার ভাই দিতেই তো হবে। ইতিহাসে হারিয়ে জি যাচ্ছে। এরপরে জি না, বলতেই হবে, জি সুপারফিশিয়াল কথাবার্তা বলে কিন্তু রাজনীতি হয় না, না, জি জি, রাজনীতি বলেন তোমাকে বলেন বলতে বলেন হবে। বলেন। আপনার জিন্নাহ হল আপনার হয়ে গেল সূর্য সেন হল, হুম, আপনার জিন্নাহ এভিনিউ হয়ে গেল আমাদের দেশের এক নেতার নামে। সুতরাং আপনি যদি এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ মনে করেন, হুম। এবং আওয়ামী লীগ যে সমস্ত প্রতীক নিয়ে ফ্যাসিবাদ তৈরি করেছিল, যে ফ্যাসিবাদের সমস্ত প্রতীক এটা থাকবে কি থাকবে না সরকারকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনি ঢাক ঢাক গুড় গুড় করে রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে আবার রাজনৈতিক দলগুলো ওই যে বললাম যে ভোটের মাঠে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য মান্নানের মতো আপনি না সাম রাখি না কুল রাখি তা বললে হবে না। আমি এই জন্য ইতিহাস থেকে উদাহরণগুলো দিলাম। সুতরাং বর্তমান যে না, কিন্তু হেলাল অন্তর্বর্তীকালীন ভাই, আমি সরকার একটা বিনীত তাকে প্রশ্ন করতে পারি? সিদ্ধান্ত নিতে হেলাল হবে। ভাই, আমি একটা বলেন, বিনীত প্রশ্ন অবশ্যই করতে পারি? অবশ্যই। জি, আপনি কারে রাখলেন, শ্যামরে রাখলেন না কুলরে রাখলেন? আমি তো এটা বুঝলাম না। আমি তো বললাম যে আপনি যদি শেখ মুজিবের এই সমস্ত স্মৃতিকে এইগুলোকে যদি আপনি মনে করেন যে ফ্যাসিবাদের প্রতীক হুম এবং এখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে, হুম তাহলে কি ফ্যাসিবাদের এই প্রতীকগুলো থাকা উচিত? অবশ্যই উচিত না। হুম। তাহলে সরকারের সেটা সিদ্ধান্ত নিতে হবে, কেন জনগণকে উস্কে সরকারের দিতে হবে, সিদ্ধান্ত কেন ঠিক আছে, জনগণ। সরকারের সিদ্ধান্ত ঠিক আছে, রাজনৈতিক দল হিসেবে আপনার সিদ্ধান্ত কি সেটা আপনি বলেন। যেমন মান্নান ভাই, আমি আমি যেটা বুঝলাম যে আমি যেটা বলছি মান্নান যে সাহেব এটা স্পষ্ট বলতে আমরা যেহেতু পারলেন যে মনে করি, তিনি মনে শোনেন, করেন যে এটা জনগণের স্পিরিট, জনগণের এখানে যাওয়াটা ঠিক আছে, পুলিশের বল প্রয়োগ করাটা ঠিক নাই, এটা একটা এমিকেবল সলিউশনের মাধ্যমে তাদের বুঝাই শোনায় ফেরত দেওয়া শোনেন, দরকার ছিল। উনি যে জনগণের কথা বললেন, এই দেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির যে পার্সেন্টেজ ভোটের বা সমর্থনের পার্সেন্টেজ, সেখান থেকে আপনি টোটাল জনগণকে রিপ্রেজেন্ট করছেন তা না। এটা এমন একটা বিষয় যে আপনি আগে মনে করতে হবে যে শেখ মুজিবের যে রেলিক গুলো আছে, হুম। যে স্মৃতিচিহ্ন গুলো আছে, এইগুলোর উপরে ভর করে দাঁড়িয়ে যে ফ্যাসিবাদের কায়েম হয়েছে। সুতরাং যদি এটা মনে করেন, সরকার মনে করে, রাজনৈতিক দলগুলো তো মনে করেছে বিধায় 24-এর গণ অভ্যুত্থানটা হলো। এখন এইটাকে আপনার 24-এ গণ অভ্যুত্থান তো একজন শাসকের উপর, একজন অন্যায়কারীর উপর 15 বছর ধরে ভোট চোরের উপর হয়েছে। না, এইটা কিন্তু খালেদ ভাই আমাকে একটু সময় দিন। এবং শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা দুই দল করতেন। শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানের কথা মানে নাই, শেখ মুজিবুর রহমানের দল ছিল বাকশাল। সেটা আপনার ব্যাখ্যা, কিন্তু দেখেন 24 না, সেটা আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি বলেন, আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি চান যে এই লক্ষণগুলিকে ফেসিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করে এটাকে ঘুরাই দেওয়া হোক, এটা আপনি রাজনৈতিকভাবে চান কিনা সেটা আপনি বলেন। আমি বলছি যে আপনাকে আগে ঠিক করতে হবে, যে এই যে খালেদ ভাই আমাকে একটু বলতে দেন। জি আপনি বলবেন, ডক্টর মান্নান বলবেন। জি, ফ্যাসিস্টের কোন ফ্যাসিস্টের স্মৃতিচিহ্ন হিসাবে আপনি বিবেচনা করেন কিনা? বিএনপি কি জনগণ মনে করে? করছে, বিএনপি কি মনে করে? বিএনপি কি মনে না করে? শুনেন, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে 24-এর গণ অভ্যুত্থান শেখ হাসিনার এগেইনস্টে হইছে, এই সব চিহ্নের এগেইনস্টে শেখ না। হাসিনা এইটা কিন্তু ঠিক না। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী তন্ত্রের বিরুদ্ধে। সেই আওয়ামী তন্ত্রের অগ্রনায়ক ছিল শেখ হাসিনা, ক্যাপ্টেন ছিল শেখ হাসিনা। আমার কাছে কিন্তু আমি কিন্তু এটা বিনয়ের সাথে, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগারদের সম্পর্ক বলতো তাকে ছাড়া নাকি সব আওয়ামী লীগের লোকজনের কেনা যায়, সেটাও তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জনগণ নিজস্ব ব্যাপার না দেখছে তো। যে- শেখ হাসিনা আওয়ামী লীগই কই করলো? শেখ আমি তো হাসিনা দেখি না। কি বললো তার দলকে, এটা তো জি। সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা জনগণ দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা যে তার নেতা ছিলেন, তা সে আওয়ামী একটা দুঃশাসন, আওয়ামী একটা ফ্যাসিবাদ। সেই আওয়ামী ফ্যাসিবাদের যে সমস্ত স্মৃতিচিহ্ন এই যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে, সেইগুলো থাকা উচিত কি উচিত না, এই সিদ্ধান্ত 24-এর গণ অভ্যুত্থানে নেওয়া হয়ে গেছে। এই 24-এর গণ অভ্যুত্থান অনুযায়ী বিএনপি এই সিদ্ধান্ত নিছে যে ঠিক আছে ফেসিবাদের আর কোনো বিএনপি চিহ্ন সারা থাকবে দেশের না। জনগণই 24-এর গণ অভ্যুত্থান বিএনপি একা করেনি, সবাই নিয়েই আমরা জনগণকে নিয়ে করেছি। Okay. 24-এ সেইটা সিদ্ধান্ত আমার হয়ে মনে হয় গেছে। যে আপনি যদি এটাকে এখন হেলাল ভাই, বাঁচিয়ে আমার রাখেন, মনে হয় যে হেলাল ভাই তাহলে আপনি মনে নিশ্চয়ই হবে- আপনারা শুনতে পাচ্ছেন আপনার কথা আগে পরের, আপনি নিশ্চয়ই এটা, আমার আর কিছু বলার নাই। আমি একটু ডক্টর মান্নানকে শুনি। ডক্টর মান্নান, এই প্রসঙ্গে আপনি আমি একটু বলতে চাই এক প্লিজ। মিনিট একটু যদি বলেন। দেখেন আসলে হেলাল ভাইকে অনেক সময় দিয়েছেন, ভাই কিন্তু তার অবস্থান ব্যক্ত করতে পারেন নাই আলহামদুলিল্লাহ। আসলে কিভাবে ব্যক্ত করবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা মামলা ক্ষমতায় আসলে উঠাই নেব, যেখানে ফজলুর রহমান সাহেব বলেন যে এই বিচার ঠিক হয় নাই, আমরা আসলে এটা বাতিল করব। আওয়ামী ডক্টর মান্নান আপনি কিন্তু এটা ঠিক বলতেছেন না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তিনি আওয়ামী লীগ করলেও তাকে উঠায় না হবে। আমি তার বক্তব্য শুনে এটা আমার কাছে মনে হয় মিথ্যা মামলা কি আপনি উঠাবেন না? জামাত ইসলামী কি মিথ্যা মামলা উঠাবে না?
এবং শোনেন, এবং উনি আরো বলেছেন ফুলের টোকাও লাগবে না, আপনারা আমাদের সাথে থাকেন। জামাত তো ইসলামী এই সবার যে আগে আওয়ামী আওয়ামী ভোট, শোনেন, 24-এর আন্দোলনের পরে জামাত শোনেন, ইসলামী সবার আগে বলছে যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে। না, আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে না। আমরা বলেছি অপরাধীদের ব্যাপারে যদি কেউ মানে কি নিতে চায়, আইনগত ব্যবস্থা নিতে চায়, আমিরে জামাতের বক্তব্যকে আপনি মিসকোট করছেন। এখানে উনি ক্লিয়ার বলেছেন আমরা সহযোগিতা করব। আপনি ঠিক কোট করেন, কাজেই আমিরে জামাত কি বলছে আপনি ঠিক কোট করেন। এই যে এখন তো হেলাল ভাই বলতে পারেন নাই যে ওনারা 32 নম্বর এটা এখানে যাওয়া ঠিক ছিল কি আমিরে জামাত কি বলছেন, আমিরে জামাত কি বলছেন সেটা ঠিক কোটটা করেন। আমার কথাটা শেষ করতে দেন। জি জি, আমার কথাটা শেষ করতে দেন। জি, শেষ করেন। হেলাল ভাই কিন্তু বলতে পারেন নাই যে এখানে যাওয়া ঠিক ছিল কি ছিল না। আপনি কি বলতে পেরেছেন? আমি ক্লিয়ারলি বলছি। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, দেখেন এদেশের মানুষরা মানে সেনানিবাসের ভিতরেও কিন্তু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে। তারপরে হচ্ছে দোসরদের নিষিদ্ধের কথা কিন্তু ভাইরা ভোট পাওয়ার জন্য আজও পর্যন্ত বলতে পারে নাই। আমরা তো সভা সমাবেশ করে ওপেনলি বলছি যে আওয়ামী দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। কাজেই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দোসরদের নিষিদ্ধ করতে হবে সেটা তো অন্য কথা। আপনারা জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব এইটা বলছেন কিনা যে আপনারা কোনো দল নিষিদ্ধ হোক সেই পথে হাঁটতে চান না, বলছেন কিনা এটা মানে বলেন। না, আমরা এই কথা বলি, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরাই মাঠে গিয়েছি। ভাইরা বলছেন কিনা? এই তোমরা না বললে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে, প্রেস ক্লাবে তোমরা মিটিং করলে কিসের মাফ করে দিতে হবে এইগুলো আমরা আচ্ছা ঠিক আছে, বরঞ্চ আমাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে যারা, তাদের ব্যাপারে আপনারা মানে এত মায়া কান্না করেন কেন? যারা মানে যে নেত্রীকে সেনানিবাস থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে জামায়াত ইসলামের নেতারা, আমার মনে হয় যে ডক্টর আব্দুল মান্নান, জামায়াত ইসলামের নেতারা সারা দেশে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমি একটু বলি ডক্টর মান্নান, জামায়াত ইসলামী সারা দেশে যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণার মধ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা কি বলছেন সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু শুনবো। কিন্তু খুব জি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন ভাই যে আমরা আওয়ামী ভোট পাওয়ার জন্য এরকম বক্তব্য, ভাই কিন্তু বলতেই পারেন নাই ওনারা কি চান।